আচ্ছা, তো আমি যে বলছিলাম না যে আমি বাংলাতে এ প্লাস পাইনি এসএসসিতে। তো এটা আসলে হয়েছিল কি জানেন? আমার বাংলায় এ প্লাস চলে আসলো। আমি এস্টিমেটেড আমি ১৭১ মতো পেতে পারতাম ২০০ র মধ্যে। হ্যাঁ, বাংলাতে। এসেছিল কত ১৫৮ অর সামথিং। ফার্স্ট পেপার যেদিনকে ১ম দিন পরীক্ষা ছিল আমাদের স্কুলটা হচ্ছে কেন্দ্র। এখন ওখানে ৩-৪ জায়গা থেকে পরীক্ষা দিতে আসে। এখন এত মানে স্টুডেন্ট দেখে, স্টুডেন্টের বাবা-মা, ১৪ গোষ্ঠী সবাই তো আসে পরীক্ষার হলে আপনাকে মনে করেন সাপোর্ট করতে। এখন আমি মানে দেখে আমার মানে এত টেনশন ফিল হচ্ছিল, এত ভয় লাগছিল। আমি কেন জানি না। আমার মানে কেমন জানেন আমার নার্ভাসনেস এ আমার হাত পা ঘামছিল। ১ম এক্সাম হ্যাঁ, ১ম এক্সাম ভয় লাগছিল। তো আমি আপনাদেরকে এখান থেকে একটা জিনিস সাজেস্ট করব। আপনারা যদি সামনে মানে বোর্ডস এক্সাম দেবেন, প্লিজ প্যানিক করবেন না। লাইক প্যানিক করে আপনার কিচ্ছু হবে না। বাট আপনার টাইম নষ্ট হবে। আপনার যে এফোর্ট টা দিয়ে আপনি এক্সামের খাতায় লিখতে পারতেন সেটা আপনি করতে পারবেন না। প্যানিক করা ইজ ইউজলেস। এই একটা লেসন আমাকে লাইফে অনেক বেশি হেল্প করেছে এইচএসসিতে। কারণ একটা ঘা খেয়ে গিয়েছি তো। তো ওটা অনেক বেশি সাহায্য করেছে। তো প্যানিক করবেন না। আমি প্যানিকের চোটে ৭ সেটের জায়গায় ৫ সেট অ্যান্সার করে এসেছিলাম। আরেক সেটের কোনো মতে ক আর খ অ্যান্সার করতে পেরেছিলাম। সো ইন দিস সিচুয়েশন I left almost 10 or something like 10 marks question I left. তো আপনি বুঝতে পারছেন যে আপনার আমার সিচুয়েশন কি ছিল? আমার সব সেকশন ভালো হয়েছিল। আমি রিটেন আমি এত বাজে দিয়ে ফেলেছিলাম ওই দিনকে জাস্ট আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি। এবং আমি সময়ে জিনিসটা কমপ্লিট করতে পারিনি। আপনি জানেন অবশ্যই ৭ সেট কমপ্লিট করা কত কষ্টের। আপনার মানে এখানে ব্যথা করবে। শেষ করে আসলে এখানে ব্যথা করবে। মানে এটাই তো হয়। তো এবার আমি বাড়ি এসে কান্নাকাটি করছি। আমার দাদা সে আমাকে এত বেশি মানে সাপোর্ট দিচ্ছে কি, "কোনো সমস্যা নেই। সামনের পার্ট আছে তো সামনের পেপার দিয়ে কভার দেওয়া যাবে। তো অত বেশি টেনশন নিও না, অত বেশি প্যারা নিও না। ১ দিন মধ্যে বন্ধ ছিল। তো ওটা দিয়ে পরিশ্রম করো।" এখন আমার বাড়ি এসে এমন মানসিকতা নেই যে আমি এসে এবার পড়তে বসবো। কারণ এটা অনেক বড় একটা ট্রমা। ১ম দিনই যদি এমন সমস্যা হয়ে যায়, যেটা এবার এইচএসসিতে কত মানে স্টুডেন্টদের এই সমস্যাটা হয়েছে, ১ম দিনের এক্সাম খারাপ হয়ে গিয়েছিল। লাকিলি আমার ক্ষেত্রে এটা হয়নি। তো উম এসএসসিতে আমার এটা হয়েছিল যে বাংলা এক্সাম এত খারাপ হয়ে গিয়েছিল ১ম দিন। এবার ঐদিনকে আমি ঘুমিয়েছি। পুরো টাইমটা আমি জাস্ট ঘুমিয়েছি। কারণ আমার রিল্যাক্স হওয়ার দরকার ছিল। আমার মাইন্ডটা ফ্রেশ করা দরকার ছিল। কারণ মাইন্ড ফ্রেশ না হলে আমি জীবনেও 2nd পেপারটা ভালো দিতে পারব না। আমার আমি যথেষ্ট সিলেবাস কমপ্লিট করেছি। বাট জাস্ট আমার ওই সিচুয়েশন এ, ওই মোমেন্টে আমার অবস্থা খারাপ বলে আমি জাস্ট ভালো করে আমার ইনপুটটা দিতে পারছি না। এটা কতটা আপনার মানে কতটা খারাপ লাগে চিন্তা করেন। তো এবার আমি ওই যে একদিন টাইম পেয়েছিলাম। একদিনে আমি মনে হয় একটা YouTube এর প্লেলিস্ট ছিল যেখানে গ্রামার গুলো এত সুন্দর করে সাজিয়ে দেওয়া। আমি খুঁজে পেলে আপনাদেরকে না লিংক দিয়ে দেব। আপনারা যারা এসএসসির ব্যাচ গ্রামারের যদি সমস্যা থাকে ওটা আপনারা দেখতে পারেন। এমসিকিউ একদম 100% কভার হয়ে যাবে। সেম বইই আছে তাই না? আপনাদের যে আগের বইটা সবুজ কালারের যে গ্রামারের বইটা ছিল ওটাই তো। চেঞ্জ তো হয়তো হয়নি। তো তাহলে আপনারা ওটা পড়তে পারেন, আপনাদের অনেক হেল্প হবে। তো ওই প্লেলিস্টে হয়তো যে কয়টা গ্রামার টপিক ছিল আমি সবগুলো টানা বসে দেখে শেষ করেছিলাম। হ্যাঁ? এটা কোনো ওয়ান শট না কিন্তু। প্রত্যেকটা পার পরিচ্ছেদ কি অনুচ্ছেদ কি একটা ছিল। পার অনুচ্ছেদ বা পরিচ্ছেদে যতগুলো টপিক ছিল সবগুলো এত ভালো করে পড়েছি। কারণ টিক, এমসিকিউ আপনার ভালো হলে আপনার ওই সাবজেক্ট অনেক মানে অনেক হেল্প হয়। ওই সাবজেক্টে অনেক বেশি নাম্বার উঠতে পারে। এমসিকিউ অনেক হেল্প করে। তো আমার মনে হয় আমার মনে আছে ৩০ টার মধ্যে আমার ২৭-২৮ টা এমসিকিউ হয়েছিল। কারণ আমি জানতাম আমাকে অনেক বেশি মার্কস তুলতে হবে। কারণ আমাকে মার্কস রিক্লেইম করতে হবে। আমি যদি 2nd পেপারে ৮০ ও পাই, পরবর্তীতে যতগুলো নাম্বার পাবো ওটা গিয়ে ফার্স্ট পেপারে এড হবে। ওই চিন্তা করেই আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম যে আমাকে যতটা সম্ভব মার্কস তুলতে হবে। সো এখান থেকে আমি যে মানে 2nd পেপারের ২৭ থেকে ২৮ টা এমসিকিউ আমি কারেক্ট করে এসেছিলাম। ৩০ টার মধ্যে, যেটা অনেক বড় ব্যাপার। এবং রিটেন সেকশনও অনেক ভালো দিয়ে এসেছিলাম। তো সব মিলিয়ে এমন নাম্বার এসেছিল মানে যেটা আসলে অনেকটা টেনে তুলেছিল আমার ফার্স্ট পেপারকে, অনেকটা। ২ মার্কের জন্য বাংলায় প্লাস উঠেনি, যেখানে আমি প্রায় ২০ মার্ক স্কিপ করে এসেছি। তো আপনি জাস্ট ইমাজিন করেন যে মানে কেমন মানে কতটা কন্ট্রাস্ট ছিল দুটো পেপারের নাম্বারের ভিতরে। তো এই করে আমার ১৫৮ ওঠে ২ পেপার মিলিয়ে। এবার ইংলিশে আসি। ইংলিশে আমার ১৮০ উঠেছিল আউট অফ 200। ১৮০, কারণ আমি ইংলিশ টেস্ট পেপার লাস্টে ৩ মাস আগে সাপ্লিমেন্ট কিনি এবং মেইন যে বইটা ওটা আমি ভালো করে পড়তাম এবং টেস্ট পেপার থেকে যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ছিল, এসএসসি এক্সাম ইজ অল অ্যাবাউট প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। সো আমি আপনাদেরকে এটাই সাজেশন দেব, আপনি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা ভালো করে সলভ করবেন। ইংলিশের ক্ষেত্রে আপনার কোনো জায়গায় আটকাবে না। ইংলিশে যতগুলো সিন প্যাসেজ আছে, আনসিন প্যাসেজ আছে, আপনি কোয়েশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস করবেন অ্যান্ড লিখবেন, অনেক বেশি লিখবেন। নিজে লেখা প্র্যাকটিস করবেন। বেশি একটা যে প্যাসেজ বা প্যারাগ্রাফ মুখস্থ করে আপনি যাবেন আর সেটাই পরীক্ষায় আসবে, এটার কোনো গ্যারান্টি নেই। কারণ আমাদের ২৪ সালের ব্যাচে
এসএসসিতে যে প্যারাগ্রাফটা এসেছিল সেটা আসলে কোনো টেস্ট পেপারে ছিল না। তো ওটা আপনার যার যার ফ্রি হ্যান্ড রাইটিং এক্সপিরিয়েন্স আছে তারা ভালো ভালো লিখতে পারবে, ভালো করতে পারবে। তো মুখস্থ বিদ্যায় এত বেশি আপনারা নির্ভর করবেন না। মুখস্থ বিদ্যা অনেক হেল্প করে, কিন্তু মুখস্থ বিদ্যা সব জায়গায় অ্যাপ্লাই করতে নেই, ঠিক আছে? কিছু জায়গায় আপনাকে জাস্ট ডেভেলপ করতে হবে, নিজের ইন্টেলিজেন্স দিয়ে আপনি ডেভেলপ করবেন, অনেক ভালো করবেন। ইংলিশ অনেক ভালো করবেন, ঠিক আছে? বাংলা ইংলিশ গেল। আইসিটি কি? আইসিটি তো মেইন বই, রাইট? মেইন বই পড়বেন, 25টা এমসিকিউ অ্যান্সার করবেন, শেষ। খুব বেশি তো প্যারা না, তাই না? তো আমার 25টার মধ্যে 23টে, আই থিঙ্ক 23টে আমার এমসিকিউ হয়েছিল। দুটো কি কারণে জানি হয়নি, বাট ওই দুটোও পারতাম। তো এরকম হয়েছিল। এবার এই 3টে গেল। এবার আসছে কি? সায়েন্সের সাবজেক্ট। এইবার তো আসল জিনিস, তাই না? সায়েন্সের সাবজেক্টের মধ্যে ফিজিক্স। সো ফিজিক্সে আমি অনেক ভালো এক্সাম দিয়েছিলাম ওই দিন। আমি কিন্তু এক্সপেকটেশন A+-এর নিয়ে যাইনি। আমি জাস্ট, কারণ আমার ট্রমা চলে এসেছিল। মানে বোর্ড কোয়েশ্চেন এমন এমন সেট করতো যে মানে আমি জাস্ট ট্রমাটাইজড ছিলাম যে এটা যে পরীক্ষায় আসবে, আদেও কি আমি অ্যান্সার করতে পারবো 5 সেট, এমন আমার চিন্তা ছিল। বাট আমি পড়াশোনাও যথেষ্ট করেছি, জাস্ট কনফিডেন্স ছিল না ভিতরে। কোয়েশ্চেন এমসিকিউ দিয়েছিলাম, দিয়ে আমার মনে হয় 6 থেকে 7 মিনিট থেকে যায় এমসিকিউ সলভ। আমার এত বেশি মানে কোয়েশ্চেন সলভ করা হয়ে গিয়েছিল তখন, মানে হাতে অটোমেটিকলি চলে আসতো প্রশ্ন। এত ভালো করে সলভ করেছিলাম যে তখন অটোমেটিকলি করতে পারতাম, চিন্তা করতে পারতাম যে এই সূত্র এখানে যাবে, ওই সূত্র এখানে যাবে, 3-4টে সূত্র একসঙ্গে অ্যাপ্লাই করতে পারতাম। মানে এটা আসলে ধীরে ধীরে ডেভেলপ হয়, এটা আপনি একদিনে পারবেন না, আস্তে আস্তে করবেন, আপনার হয়ে যাবে। তো এমসিকিউতে আমি 25টার মধ্যে 23টা এমসিকিউ আনসার করি, একদম কারেক্ট, একদম ঠিক ঠিক, ঠিক আছে? এমসিকিউ মোটামুটি ইজি এসেছিল। আর সিকিউ সেকশন যথেষ্ট ভালো হয়েছিল। সিকিউ সেকশন মানে সেই এক্সাম হয়েছিল। আর ব্যবহারিক যেটা প্র্যাকটিক্যালেও অনেক ভালো করেছিলাম। প্র্যাকটিক্যালে আমাদের 25-এ 25ই দিয়েছিল। সব মিলিয়ে আমার ফিজিক্স ফার্স্ট পেপারে 93 আসে। 93 আমার মার্ক আসে। আর কেমিস্ট্রির কথায় আসি, কেমিস্ট্রি এমসিকিউ আমার 23টে মতো হয়েছিল। রিটেনে আমার কেন জানি না এখনো মনে হয় যে আমি যদি খাতা কল করাতাম আমার হয়তো কিছু নাম্বার বাড়তো। আমার লাইক 82 মতো আসে কেমিস্ট্রিতে। আমি আসলে এটা নিয়ে সন্তুষ্ট ছিলাম না, কারণ আমি এক্সাম দিয়ে এসেছি, আমার মাইন্ডে আমি এক্সাম দিয়ে এসেছি 90 পাওয়ার মতো এক্সাম। ওয়ারাস এখানে আমার এমসিকিউ ভালো হয়েছে, প্র্যাকটিক্যালেও 25 পেয়েছি, বাট তাহলে আমার 82 কি করে আসে? হ্যাঁ, তো এটা নিয়ে আমি আসলে অনেক কনফিউশনে ছিলাম, কারণ আমি যেরকম প্রিডিকশন করেছিলাম আমার নাম্বারও সেরকমই এসেছিল। এখন আমি কেমিস্ট্রি আর খাতা পরে কল করাইনি, থাক যা আছে থাক। এরপরে কেমিস্ট্রি গেল, বায়োলজি গেল। বায়োলজি নিয়ে একটা কাহিনী আছে। তো আপনারা যারা এমসিকিউ মেলান, মানে পরীক্ষা দিয়ে এসে এমসিকিউ মেলান, কতগুলো এমসিকিউ হয়েছে ওটা প্লিজ করবেন না। যতগুলো এমসিকিউ হয়েছে চুপচাপ পরীক্ষা দিয়ে রেখে দেবেন, একটা এমসিকিউ মেলাবেন না। এই জিনিসটা করে আমি যে 2-3 মাস টাইম পাওয়া যায় পরীক্ষার পরে, ওই 2-3 মাস আমি ডিপ্রেসড ছিলাম যে আমি একটা আউল ফল একটা চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে, তখন তো আরো বেশি বোকা ছিলাম। তো ইউটিউব চ্যানেল থেকে এমসিকিউ সেকশন মানে দেখেছি, এমসিকিউ সেকশন মানে বের করেছি যে পরীক্ষা দিয়ে এসে এখন আমি মেলাচ্ছি, আমার 7টা হচ্ছে এমসিকিউ, 8টা হচ্ছে না। আমি তো মানে কান্নাকাটি শুরু করে দিয়েছি। আমার তো মানে তখন মানে স্ট্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা যে হচ্ছেটা কি, মানে 7টা কেন হচ্ছে। এইবার এবার এটা নিয়ে আমি প্রচুর টেনশনে ছিলাম। তারপরে মনে হয় আর 2-3 বার চেক করে আমার 8টা হয়ে যাচ্ছিল। আর তবুও আমি টেনশনে ছিলাম এমসিকিউ নিয়ে। এবার বায়োলজির রিটেন সেকশন ভালো দিয়েছিলাম, আর মানে 25-এ উঠে গিয়েছিল। তারপরে একদিন আমি ভালো করে মেলাই, মানে পরীক্ষার পরে রেজাল্ট দেওয়ার পরে ভালো করে আরেকবার মেলাই। আমার প্রায় 16টা মতো এমসিকিউ হয়েছিল। একটা জাস্ট আউল ফাউল ভিডিও দেখে আমি এমসিকিউ মেলাতে গিয়ে আমার এই 3 মাসের আমি ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম পুরো। তাহলে বুঝতে পারছেন যে এই মেলানোর চক্করটা করবেন না। এক্সাম দিয়েছেন, চুপচাপ রেখে দিন, ঘুমিয়ে থাকুন, ঠিক আছে? বা সামনের এক্সামের জন্য প্রিপারেশন নিন। এ ভুলেও আমার মতো কাজটা করবেন না। এটা একটা ভোকাস কাজ। এটা ফালতু কাজে টেনশন তৈরি হয়। এটা আমি রেকমেন্ড করব না। হুম? এবার ধরুন আমার বায়োলজিতে A+ এসে গিয়েছিল। কেমন করে এসেছিল আমি শকড। আমি দুটো সাবজেক্টের রেজাল্ট দেখে শকড ছিলাম, বাংলা আর বায়োলজি। বায়োলজিতে এক্সপেকটেশন ছিল প্লাস আসবে না। আর বাংলায় এক্সপেকটেশন ছিল প্লাস আসবে না। বাট এত নাম্বার উঠবে আমি কল্পনাও করিনি। 158 অনেক বেশি ছিল, যেখানে আমি 20 মার্ক বাদ দিয়ে এসেছি। 158 অনেক নাম্বার ছিল। এবার জেনারেল ম্যাথে আমার 7 সেট লিখতে হয়। তো 7 সেট আমি খুব ভালো করে লিখে এসেছিলাম। আই থিংক আমার কিছু হয়তো ভুল ছিল, যার কারণে আমার 90 আসেনি। আর একটা জিনিস, আমি উপপাদ্য আমি এত কষ্ট করে মানে বৃত্ত চ্যাপ্টারটা পড়ে গিয়েছিলাম, সব মুখস্থ করে গিয়েছি, সব এত সুন্দর করে পড়ে গিয়েছি। ও মা! পরীক্ষায় 25 নাম্বারের একটা উপপাদ্য আছে যেটা একদম থিওরি টাইপের। অত বেশি লিখতে হয়, মানে একটু লিখতে হয়, বাট অত বেশি মানে বোঝার কিছু নেই। 25 নাম্বারের একটা উদাহরণের উপপাদ্য আছে বৃত্তের। যদি বই চেঞ্জ না হয় হয়তো আপনারা দেখতে পাবেন। ওইটা 2024 সালে পরীক্ষায় আসে। আমার পরীক্ষার হলে নিজের পা থেকে জুতো খুলে নিজের মুখে মারার ইচ্ছা হচ্ছিল।
বিকজ আমি ওই টাইমে সব পড়ে এসেছি, সবগুলো, সব কিছু। একটা জিনিস পড়িনি, সেটাই 4 মার্কের কোশ্চেন এসেছে। তাহলে কেমনটা লাগে আপনি বলেন, কেমনটা লাগে? তো ওইটা আমি অ্যান্সার করতে পারিনি। আর একটা হয়তো 2-3 মার্কের হয়তো কোশ্চেন ভুল গিয়েছিল। বাট এই জিনিসটা পুরোটা আমার এমসিকিউটা কভার করে দেয়। এমসিকিউ মনে হয় 30টার মধ্যে আমার 27-28টা এমসিকিউ হয়েছিল। কারণ আমি মেন বই খুব ভালো করে পড়ে গিয়েছিলাম। একটা সিঙ্গেল ম্যাথ আমি বাদ দিইনি। নিজের দ্বারা যতটা করা সম্ভব আমি করেছি। আমার মনে হয় 88 এসেছিল জেনারেল ম্যাথে। হায়ার ম্যাথেও সেম নাম্বার এসেছিল, 88 এসেছিল। তো হয়ে গেছে না? এই কয়টাই তো সায়েন্সের সাবজেক্ট থাকে। বাকিগুলো তো আলাদা, ওগুলো তো অত টেনশনের কিছুই না। এই কয়টা। তো এই আমার পুরো ওভারঅল জার্নি ছিল। জাস্ট টাইম ম্যানেজমেন্টের অভাবে আমার গোল্ডেন হয় নাই। যেটা নিয়ে আসলে আমি অত টেনশনও করি না। কারণ আসলে এসএসসিতে যতটুকু আমার দ্বারা দেওয়া সম্ভব ছিল, আমি দিয়েছিলাম। কিছু জিনিস আপনার হাতে থাকবে, কিছু জিনিস আপনার হাতে থাকবে না। আপনি পরিশ্রম করবেন, হয়তো কিছু জিনিস বাদ থেকে যাবে। এটাই আসলে হয়। আমরা কিছু জিনিস চাইলেও ঠিক করতে পারি না, তাই না? তো এই জন্য আপনার ওটা নিয়ে ডিপ্রেসড বা টেনশন ফিল করার কোনো কিছু নেই। লাইফের সামনে এগিয়ে যান ধীরে ধীরে। আমার এই নাম্বার শুনে আবার আমাকে আসলে খুব ভালো স্টুডেন্ট মনে করবেন না প্লিজ। আমি প্রচুর হার্ডওয়ার্ক করেছিলাম ওই টাইমে, ঠিক আছে? এবার আমি যেদিনকে রেজাল্ট পাই ওদিনকে একটু বলি, ওটা আমার বলার অনেক ইচ্ছে। তো যেদিনকে আমি রাম রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ওয়েবসাইটে দিচ্ছি এক্সামের দিনকে, 24 সালে 12টার দিকে এক্সামের রেজাল্ট দিয়েছিল। তো এবার লোড নিচ্ছে ওয়েবসাইট থেকে মানে রেজাল্ট আসছে না। আমার টেনশনে আমার মনে হচ্ছে আমি ওখানে মরে যাব। হ্যাঁ, এইবার আমাকে স্কুল থেকে ফোন দিয়েছে। আমার একটা স্যার টিচার আছেন। তো তিনি অনেক ভালো, ঠিক আছে? তিনি আমাকে শুরু থেকে এত বেশি সাপোর্ট করেছেন। 2-3 জন টিচার বাদে কেউ আমাকে অত বেশি সাপোর্ট করতো না। তো উম উনি আমাকে সাপোর্ট করে আমাকে অনেক সাপোর্ট করতেন। উনি আমাকে ফোন করে বলছেন, আমার দাদাকে ফোন করে বলছেন, "এই তো পিয়ার তো মানে A+ চলে এসেছে।" এই কথাটা শুনে, এটা যখন আমার কানে গিয়েছে, আমি দাঁড়িয়েছিলাম, আমি একদম আমার হাঁটু গেড়ে বসে পড়েছি। আমার পায়ে বল ছিল না। আমি কেঁদেছি কমসে কম ১ ঘন্টা। আমি কান্নাকাটি করেছি কমসে কম ১ ঘন্টা। কারণ আমার আসলে নিজের চোখের সামনে নিজের ২ বছরের ওই কড়া পরিশ্রম, মানুষের কটু কথা, এত স্ট্রাগল, এত কিছু আমার চোখের সামনে ভাসছে। এত রাত জাগা, এত রাত জেগে পড়াশুনো করা, এই সবকিছু আমার চোখের সামনে ভাসছে। আমার মনে হচ্ছে আমি জীবনে কিছু এমন করেছি যেটার জন্য আমি নিজের পরে প্রাউড ফিল করতে পারবো। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে আপনারা যারা বলেন যে A+ তো ম্যাটার করে না, জিপিএ তো ম্যাটার করে না। এটা আসলে আপনি যখন নিজে পরিশ্রম করে কিছু একটা অর্জন করবেন না, অর্জনটা যেমনই হোক, যদি সেটা আপনি নিজের সৎ পরিশ্রমে অর্জন করেন, ওই মানে ফিলিংটা, আপনি যে মানে নিজের পরে গর্ববোধ করে কান্নাকাটি করছেন, হ্যাঁ? আপনি কাঁদছেন কারণ আপনার মানে নিজের পরে প্রাউড ফিল হচ্ছে। কেউ আপনার পরে প্রাউড ফিল করছে না, আপনি নিজের পরে প্রাউড ফিল করছেন। এই সিঙ্গেল একটা অনুভূতি আপনাকে এত লাইফে মোটিভেট করবে, আপনি জাস্ট ভাবতে পারবেন না, ঠিক আছে? আমি কেঁদেছিলাম প্রায় ৪৫-৪৬ মিনিট বসে হাউমাউ করে কাঁদছিলাম। আমার কান্না থামছিল না, হ্যাঁ? আমার নিজের রেজাল্ট দেখে আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি এটা করেছি। একটা মেয়ে যে ২ বার ফিজিক্সে ফেল করেছে, ১ বার ম্যাথসে ফেল করেছে, তারপরে রেজাল্ট কোনোমতে পাস আসতো, সেই মেয়েটা এখন লাইক সার্টিফিকেটে A+ এসে গেছে। এটা যে কি একটা শান্তি! আমি কাউকে বলব না যে A+ পেতেই হবে জীবনে একেবারে ধ্বংস না হলে। বাট আপনি আপনার পুরো এফোর্ট দিয়ে চেষ্টা করুন, ঠিক আছে? যেটাই আসবে সেটাই যথেষ্ট ভালো, তাই না? নিজের এফোর্ট দিয়ে যদি আপনি A- ও পান, that is much better than someone who have stolen question or someone who have got question previously and ওই আচ্ছা, তো আমার ওইদিকে কথা হচ্ছে, ঠিক আছে? আমি মনে করছিলাম আমাকে ডাকছে। তো মানে who have gotten question previously and just copied that thing. If you are honest, I think you will go far away in your life than someone who is trying to achieve success, quick success with dishonesty. I just hope তোমরা যারাই দেখছো আমার থেকে মোটিভেট হইও না প্লিজ। আমি ফেল করা পার্টি, আমার থেকে মোটিভেট হইও না। বাট আমার এই স্টোরি দেখে তোমাদের যদি কিছু মানে উপকার হয়। আর একটা জিনিস, রেদওয়ানস মেথড নামে যে ইউটিউব চ্যানেল আছে, যে রেদওয়ান স্যার, উনি তখন নিউ ভিডিও আপলোড করতেন। তো ওনার যে ভিডিওগুলো ছিল না, শুরুর দিকের ভিডিওগুলো, এখনের কথা আমি জানি না কারণ এখন এত খোঁজ রাখি না। তো শুরুর দিকের ভিডিওগুলো অসাধারণ, মানে মানে অসাধারণ। একটা ভিডিও একটা মাস্টারপিস। তুমি যদি ওই ভিডিওগুলো দেখো, মানে ওইগুলো দেখে যদি মানে প্র্যাকটিস করো, এমসিকিউ প্র্যাকটিস করো, সিকিউ প্র্যাকটিস করো, ফিজিক্সের জন্য এনাফ। ফিজিক্স আমি মনে হয় ভালো নাম্বার এত বেশি তুলতে পেরেছি বিকজ আমি ওনার চ্যানেল ফলো করতাম। তো ওনার প্রতি আমার একটা আলাদা সম্মান থাকবে সারা জীবন, যে উনি না জেনেও
বা মানে আমার সাথে তো তার পরিচয় নেই না সরাসরি, বাট উনি না জেনেও, আমাকে না জেনে উনি আমাকে যে হেল্পটা করেছেন, এই বিশ্ব সংসারে ওই সময় আমাকে কেউ এরকম হেল্প করেনি। জাস্ট একটা ভিডিওর থ্রু, কতগুলো ভিডিওর থ্রু। উনার চ্যানেলে তখন রাফলি ৬-৭ হাজার সাবস্ক্রাইবার্স ছিল। এখন তো অনেক হয়েছে, ওনার জন্য আমি অনেক হ্যাপি। বাট উনি আমাকে এত সাহায্য করেছিলেন ওনার যে ভিডিওগুলোর থ্রুতে, এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারব না। তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে? এখন আমার সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষা। আমাকে একগাদা পড়াশোনা করতে হবে। তো ভাই ঠিক আছে, সামনে আমি আরো প্ল্যান করছি ভিডিও আপলোড করার। আপনারা যে সাপোর্ট দিয়েছেন ভাই ওই ভিডিওতে, আমি তো অবাক। ওকে বাই। এই ভিডিওটা মনে হয় আরো বড় হবে। এই ভিডিওটা আগের ভিডিওটা থেকে আরো বড় হবে। আই হোপ আপনাদের ভালো লেগেছে। তো সবাই আপনারা সুস্থ থাকবেন এই কামনা করি, এবং বাই, বাই, বাই।